এক বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়। আমাদের 5 বছরের এমপি 5 বছর মানে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে নুরশাদ ম্যাম, সেটা তথ্য আগে আমি মানুষ, আমি ভোটার, আমাকে দাও, তারপরে দ্বিতীয়বারের জন্য আমাদের কাছ থেকে ভোট চাইবেন তো? শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে আপনি আপনার ভোট চাইতে পারেন, কারণ আপনি ভোট দিয়েছেন, আপনি আপনার এটাও জানতে পারেন। বন্ধুগণ, এক বছরে 5 কোটি টাকা একটা এমপি খরচ করতে পারে তার নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নের জন্য। 5 বছরে তাহলে কত? 25 কোটি টাকা। এই 25 কোটি টাকা কতটা কাটমানিতে চলে গিয়েছে ওটা আপনাদের জানা দরকার। সেই জন্য বলছি, এই স্বরূপনগর বাজার থেকে আমি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, হাজী সাহেব যিনি প্রার্থী হয়েছেন তাকেও চ্যালেঞ্জ করছি, 1 তারিখের আগে আপনাদের সাহস থাকলে, আপনারা কাটমানি না খেয়ে থাকলে ওই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন সেটা পাবলিক ডোমেইনে আনুন, সাধারণ মানুষের কাছে দেখান। দেখাতে পারবে না? দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করছি, 1 তারিখ পর্যন্ত দেখাতে পারবে না। কারণ ওই দেখুন একটা হাইমাস লাইট জ্বলছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, লাইট কেটে গিয়েছে। কারণ জানেন ওটা কোন লাইটে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি বিধায়ক হয়ে আমিও কোথায় কোথায় গেঁড়াকল হয় সেই লাইনগুলো আমি জানতে পেরেছি। কেন লাইটটা কেটে গিয়েছে খোঁজ নিয়ে দেখুন। ওই লাইটটাতে হ্যাভেলসের দেওয়ার কথা ছিল, ফিলিপসের দেওয়ার কথা ছিল, 3200 টাকা দাম, ওর পরিবর্তে 800 টাকার মাল গুঁজে দিয়েছে। কদিন চলবে বুঝতে পারছেন না তো? নুসরাত জাহান কি কি কাজ করেছে 5 বছরে উনি দেখাবেন না ওনার দলের লোকেরা। কারণ এরা হাজী সাহেবের বড় করে ছবি দিয়ে বড় বড় ব্যানার করে বলবে হাজী সাহেবকে ভোট দেন, উন্নয়নের প্রতীককে ভোট দেন। আমি বিরোধী করব না, যেমন বড় বড় ব্যানার করছে, প্রতিটা অঞ্চলে একটা করে ব্যানার ঝুলাক। 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, এরা ঝুলাবে না। কারণ জানি তো আমি, যদি একটা দেখায় 100 মিটারের রাস্তা, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজ, 100 মিটারের রাস্তা, 10 লাখ টাকা বিল দেখাচ্ছে, আমি তো জানি কত লাখ টাকা খরচ হবে। কারণ আমিও তো ওই ধরনের কাজ করাচ্ছি, এস্টিমেটটা আমিও নিচ্ছি। যদি দেখি একটা 40 মিটারের হাইমাস লাইটকে 7 লাখ টাকা ও কাজের জন্যই আছে। একটা হাইমাস লাইট 7 লাখ টাকা লাগিয়েছে 40 মিটারের, সেটা তো আমি বলতে পারবো। কারণ আমিও তো বিভিন্ন এজেন্সির কাছ থেকে দাম রেট চার্ট নিয়েছি, কত কত খরচ, 3 লাখ 3.5 লাখ খরচ, আর 7 লাখের এস্টিমেট দিয়ে মাল তুলে নিয়েছে। তাহলে তো বলে দেবো এর মধ্যে থেকে 4 লাখ 3.5 লাখ টাকা ঘাপলা হয়েছে। ওই জন্য এরা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি এদের, পার্লামেন্টে গিয়ে মানুষের কত কথা বলেছে। এই স্বরূপনগর মানুষেরা, স্বরূপনগরের ব্যবসায়ীদের কথা বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আপনাদের যে বিজনেস ছিল, বিজনেস বেড়েছে না কমেছে? বিজনেস কমেছে। কারণ মানুষের হাতে টাকা নাই। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের রুজি রুটি যাতে পারে, এটা কোথা থেকে ডিসাইড হবে? এই পলিসিটা কোথায় তৈরি করবে? দেশের আইন সবাই তৈরি হবে স্বরূপনগরের ব্যবসায়ীর হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের মানুষের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের ড্রাইভারদের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের কৃষকের হাতে কিভাবে টাকা আসে। এই পলিসিটা কোথায় তৈরি হবে? দেশের যেখানে আইন তৈরি হয়, দেশের যেখানে পলিসি তৈরি হয়, যেটাকে পার্লামেন্ট বলে। সেই পার্লামেন্টে কারা যাবে? স্বরূপনগরের সবাই যদি গিয়ে বলে, সব ব্যবসায়ীরা যদি বলে আমি কাপড় ব্যবসায়ী, আমি চায়ের ঘুমটি আছে, আমার এই আছে সেই আছে, আমার বিক্রি কমে যাচ্ছে, সম্ভব কি বলা? সম্ভব নয়। বসিরহাটের যারা আছে, কৃষক থেকে শুরু করে যারা আছে, তারা সবাই যদি চায় বলে সম্ভব হবে? সম্ভব হবে না। সেই জন্য কি আছে? ভোটিং সিস্টেম। এই বসিরহাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে চাইছে সে পার্লামেন্টে যাবে। যেমন কিভাবে একটা চাওয়ার হচ্ছে, বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, অনেক নির্দল থেকে দাঁড়িয়েছে। সবাই কি চাইছে? পার্লামেন্টে যাবে।
মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের কৃষকদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লেবারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ইটভাটা শ্রমিকের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লরি ড্রাইভারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ছাত্র যুবের হয়ে কথা বলবে, এই বসিরহাটের বাপ ভাইদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের মায়েদের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, যাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সে বসিরহাটের মানুষের কথা বলেনি। সে উল্টে বিজেপির পায়ে, বিজেপির সাথে হেঁটেছে। বিজেপি বর্বরদের সরকার, এই রেখাপাত্রদের সরকার, এই শুভেন্দু অধিকারীদের চমলাবাজের সরকার, এই দিলীপ ঘোষীদের বিভাজনের সরকার, হিন্দু মুসলমানের মধ্যে যাতে যাতে বর্ণে বর্ণে যাতে বিভেদ হয় সেই জন্য এরা সিএ নামক বিল নিয়েছে। ওতে কিছু উপকারের থেকে বেশি বিভাজন হবে এই বিল নিয়েছে। মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন ভোটাভুটি হচ্ছিল, এখানকার যিনি তৃণমূলের ভয়ে প্রার্থী হয়েছিলেন, জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, তার কাজ ছিল, তার কাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ওই বিলটাকে আটকানো। আমরা কি দেখলাম? হয়তো মমতা ব্যানার্জি এখান থেকে ফোন করে তাকে বলেছে, হয়তো কথা বলেছে, তুই ভোট না দিয়ে পালিয়ে যা, কারণ ভোট দিয়ে যদি বিলটা আটকে যায় আমার ভাইপোকে তিহার জেলে পাঠিয়ে দিতে পারে। সেই জন্য ভোট দেয়নি। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ কে আটকানোর জন্য, তাই তো নাকি? আর পার্লামেন্টে গিয়ে ভোট না দিয়ে সিএ কে পাস করানোর জন্য বিজেপিকে সুবিধা করেছে এই মমতা ব্যানার্জির দলেরা। তাই বলবো, পার্লামেন্টে এবার মমতা ব্যানার্জির দলকে পাঠাবার দরকার নয়, বিভাজনের সরকারকে পাঠাবার দরকার নয়। যারা সবকা সাথ সবকা বিকাশ বলে একটা নির্দিষ্ট কমিউনিটিকে তারা সবসময় পিছিয়ে দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই বলবো বন্ধুগণ, না রেখাপাত্র, না নুরুল ইসলাম সাহেব কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সকাল সকাল 1 তারিখ যাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবে, আপনার হয়ে আওয়াজ তুলবে। এখানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি কয়েকটা কথা। এমপির কাজটা কি, আর এমপি কত টাকা পায় একটা তো বুঝতে পারলেন? 25 কোটি টাকা। কোথায় কোথায় ঘাপলা হয়েছে সেই তথ্যটা আমাকে দেখাবে না? যদি কি কাজ করেছে এটা দেখাই, ধরে দেবো আমি কোথায় কোথায় ঘাপলা হয়েছে। একটা কল লাগিয়ে 3 লাখ টাকা বিল করবে, আর কলটা 1 লাখ টাকা খরচ, সেটা তো আমি জানি ভালো করে, সেটা ধরে ফেলবো তো। সেই জন্য কি হয়েছে, ওরা দেখাবে না। কিন্তু সেই কাজ আর করতে দিলে হবে? পার্লামেন্টে কাকে পাঠাবো? যে কৃষকের কথা বলবে। এখানে বাজার এলাকা সব কি চাষি ভুষি মানুষ আর দর্জি শ্রমিক, তাই না? এখানে দর্জি শ্রমিক আর কৃষকরা বেশি নয়। আমি দুজনদের দুর্দশার কথা বলবো। কটা বাজে মুসা? 5 মিনিট হলে বলে দেবে, মনে যেতে হবে। এখান থেকে এতে যেতে কত টাইম লাগবে ভাই? কার্তিক মূল তাহলে আরো 10 মিনিট বলতে পারবো, অসুবিধা নাই, অসুবিধা হবে না তো কারো। কিন্তু আমি বলবো তখনই প্রশাসন বন্ধুদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, প্রশাসন বন্ধুরা যেভাবে দূরে দাঁড়াতে বলছে রাস্তা ছেড়ে সেরকম দাঁড়ান, তাহলে আমি 10 মিনিট বলবো। না হলে কিন্তু প্রশাসন বন্ধুদের আমাদের বন্ধু, তারা আমাদের, তারা শত্রু না, এটা মাথায় রাখবেন। পুলিশ আমাদের বন্ধু। হ্যাঁ, যারা দালাল সেই দালালকে দালাল আমি বলে এসেছি থানাতে দিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু এরা যে বন্ধু তাকে স্যালুট আমি জানাই। সে সিভিক ভলান্টিয়ারকে আমি স্যালুট দিই, কারণ সে আমার বন্ধু। কি বলছি বুঝতে পেরেছেন? এরা আমাদের জন্য অনেক কাজ করে। দুঃখের বিষয় কি জানেন? পুলিশকে আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। মন্দিরে দেখবেন যে পুজো দিক আর না দিক একবার করে ঘন্টা গিয়ে নাড়িয়ে দেয়। বিরোধীরাও পুলিশকে গাল মানে সমালোচনা করছে, শাসকও সমালোচনা করছে। ব্যাপারটা যাবে কোথায়? এরাও তো মানুষ। 16 ঘন্টা 18 ঘন্টা এদেরকে ডিউটি করাচ্ছে। এদের জন্য আওয়াজ তুলতে হবে। এই মঞ্চ থেকে আওয়াজ তুলুন মাননীয়াকে। আপনি থানা বাড়িয়ে কিছু লাভ হবে না। আগে থানায় পুলিশ বেশ সংখ্যা বাড়ান। পুলিশের সংখ্যা কম, এদিকে থানা বাড়িয়ে যাচ্ছে। ভাঙড়ে 4টে থানা দিয়েছে, নাকি আরো 4টে দেবে। আমি বলি যে পাড়ায় পাড়ায় ভাঙড়ে থানা করতে নওশাদ সিদ্দিকী অসুবিধা নেই। পাড়ায় পাড়ায় থানা হলে ওখানে বেশি পুলিশ যাবে। আরে আমারই তো ভাই ভাইপোরা চাকরি করবে নাকি পুলিশে? চাইছি তো। তাই পুলিশ বন্ধুদের আমাদের আওয়াজ তুলতে হবে। কেন্দ্রীয় সরকারের সমহারে দিয়ে দিতে হবে পুলিশ বন্ধুদেরকে, এবং শূন্য পদে পূরণ করতে হবে। তাই আপনাদের বলবো
যারা এখানে দর্জি শ্রমিক আছে, আপনারাই বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 5 বছর আগে সপ্তাহে আপনারা অন্তত 2-2,500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 পর্যন্ত ইনকাম করে নিতেন। আর এখন সপ্তাহে 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে গিয়ে, আগে সপ্তাহে প্রায় 5,000 ইনকাম হয়ে যেত কম বেশি দর্জি শ্রমিকরা যারা আছে, আর এখন 2,000 টাকা ইনকাম করতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তাও হচ্ছে না, কারণটা কি? এই অপদার্থ কেন্দ্র সরকার এই শিল্পকে নিয়ে কোনো পলিসি ঠিকঠাক আনেনি। কি দরকার ওখানে ছিল? এখানকার যিনি এমপি, এই স্বরূপনগর বাজারের, এই ভেবিয়ার, এই মিনাখার, এই এখানকার যারা দর্জি শ্রমিক আছে, তাদের স্বার্থের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে বলার দরকার যে আমি যেখান থেকে ভোট নিয়ে পার্লামেন্টে এসেছি সেই এলাকার হেভি সংখ্যায় মানুষ দর্জি শ্রমিকের সাথে, দর্জি শিল্পের সাথে যুক্ত, তাই ওদের রুজি-রুটি কমে যাচ্ছে, ওদের রুজি-রুটি বাড়ানোর দরকার। কিভাবে রুজি-রুটি বাড়বে? বাংলাদেশকে দেখিয়ে চোখে আগুন দিয়ে দেখাতে পারবে বাংলাদেশের কারেন্সি এখন টাকার মান অনেক বেড়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের বস্ত্র শিল্প আজকে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে। আমাদের দেশকেও মোদি ছিল যখন, মোদিজির চোখে চোখ রেখে লোকসভাতে গিয়ে একথা বলতে পারত বিদায়ী এমপি যে আমি স্বরূপনগর বাজারের মানুষের ভোট নিয়ে এসেছি, স্বরূপনগর এলাকার দর্জি শ্রমিকদের জন্য আমাকে বলতে হবে ভারত সরকারকেও এমন পলিসি তৈরি করতে হবে আমাদের ভারতের দর্জি শ্রমিকরা যে কাপড় সেলাই করছে সেই সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে যায়, লন্ডনে যায়, জার্মানিতে যায়, জাপানে যায়, সুইজারল্যান্ডে যায়, অস্ট্রেলিয়াতে যায়, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে যাতে আমাদের কাপড় যায়। আমাদের এখানকার সেলাই করা কাপড় পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গেলে, পৃথিবীর উন্নত মানের দেশগুলো থেকে ডলার এসে আমাদের স্বরূপনগরের দর্জি শ্রমিকদের হাতে উঠত। কিন্তু কি দেখলেন? ভোট দিয়ে পাঠালেন, আপনার হাতে ডলার আসা করা চাই না। যখন ইন্টারন্যাশনাল বিজনেস হবে তখন আর টাকাই হবে না, তখন কোথায় চলে যাবে? ডলারে। কি ডলার? $1 সমান আমাদের দেশের 83 টাকা। মোদিজি বলেছিল ডলারকে ছাপিয়ে চলে যাব। এখানে রেখা পাত্র দলের যদি কেউ থেকে থাকেন তাদের বলছি, ভোট চাওয়ার আগে 2019 সালে, 2014 সালের আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কটা পূরণ করতে পেরেছে তার সেটা জানাবেন, তারপরে রেখা পাত্রর হয়ে ভোট চাইবেন, অন্যথায় ভোট চাইতে আসবেন না। কি বলেছিল? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। কত পয়সা ফেরত এসেছে, কতজনের অ্যাকাউন্টে টাকা গিয়েছে? আগে রেখা পাত্র মহাশয়দের বলছি, আগে বিজেপিকে বলছি, তার জবাবটা দিন, তারপরে স্বরূপনগর বাজারের মানুষের ভোট চাইবেন। আমরা কি দেখেছি? বরঞ্চ নীলখিলাপির সংখ্যা বিজেপির আমলে বেড়ে গিয়েছে। বিজেপির আমলে তারা ব্যাংক লুট করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি বলেন ব্যাংক লুট করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কি ক্ষতি হবে? কি ক্ষতি হচ্ছে বলুন তো? পেট্রোল ডিজেলটা যখন মোদিজি ক্ষমতা এসেছিল 60-এর আশপাশে ছিল, এখন এই ব্যাংক লুট করে চলে যাওয়ার ইফেক্ট এখন 100-এর কাছাকাছি পৌঁছে দিয়েছে। যখন মোদিজি ক্ষমতা এসেছিল তখন ডলারের দাম ছিল 62 টাকা, এখন ব্যাংক লুট করে আমাদের দেশের টাকা বিদেশে চলে যাওয়ার ফলে সেই ডলার এখন 83 টাকা হয়ে যাচ্ছে। জুমলাবাজের সরকার। আমি তো শুভেন্দু বাবুদের বলি, সবকা সাথ সবকা বিকাশ বললেও আপনারা দলিতের সাথ দেন না, আদিবাসীদের সাথ দেন না, মুসলমানদের সাথ দেন না। আপনাদের এই স্লোগান মুখে বানাই না, কারণ আপনাদের সরকারের আমলে 2014 থেকে 2024 ভারতবর্ষে যদি ডেটা দেখা যায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার দলিত সমাজের মানুষেরা, সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার আদিবাসী সমাজের মানুষেরা। এই বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার মুসলিম সমাজের মানুষেরা। সবকা সাথ সবকা বিকাশ বললেও দলিত আদিবাসী মুসলিমদের উপর অত্যাচার চালিয়ে সব থেকে বেশি হচ্ছে এই বিজেপির আমলে। তাহলে এই সবকা সাথ সবকা বিকাশের কোন স্লোগান চলবে? এই স্লোগান চলতে দেওয়া যায় না। তাই বন্ধুগণ, কেন পার্লামেন্টে গিয়ে বলেনি বিদায়ী এমপি তৃণমূলের থেকে দাঁড়িয়েছিল যে আমার দর্জি শ্রমিকদের হাতে ডলার আসুক? আপনারা যদি চান আপনাদের হাতে ডলার আসুক, আপনারা বেশি কামান, তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আমাদের আক্তার ভাইকে ইভিএম মেশিনের 7 নম্বরে, ইভিএম মেশিনের 5 নম্বরে, কারণ বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি তো, কোনো জায়গায় 7, কোনো জায়গায় 6, কোনো জায়গায় 5, কোনো জায়গায় 4ও হয়ে গেছে। তাই আপনাদের বলবো আপনারা বলবেন ইভিএম মেশিন আপনারা চান যদি আপনাদের দর্জি শ্রমিক আপনাদের হাতে টাকা আসুক, কম খেটে বেশি ইনকাম
ইনকামের যে পলিসি তৈরি করা দরকার, আপনাদের সেলাই করা কাপড় বিদেশে যাতে যায়, এক্সপোর্ট যাতে হয়, তার পলিসি তৈরি করা দরকার ঠিকঠাক ভারত সরকারকে। তাহলে বলবো অন্য কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, না রেখা পাত্রকে ভোট দেবেন, না এই হাজী সাহেবকে ভোট দেবেন। সিপিএম এ তো প্রশ্নই আসছে না, কোনো ভোটই তারা পাবে না। বামপন্থী বন্ধুরাও দেখে দিয়েছে সিপিএম এখানে লড়াই করতে পারবে না, ওরা দেখে নিয়েছে। ভোটটা বামপন্থী বন্ধুরাও আইএসএফ কে দেবে, আপনাকে বলে রাখছি। যখন গণনা হবে মিলিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন, তারাও আমাদেরকে দেবে। তো কোনো প্রশ্নই নাই অন্য কাউকে ভোট দেওয়ার। আপনারা খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদেরকে। আমরা পার্লামেন্টে গিয়ে যে 5টা দাবি করব, তার মধ্যে অন্যতম দাবি থাকবে আমার শ্রমিক শ্রেণীর মানুষের জন্য, আমার দর্জি ভাইদের জন্য নতুন পলিসি তৈরি করার জন্য, পলিসিতে অ্যামেন্ডমেন্ট করার জন্য, এক্সপোর্ট করার জন্য, আমাদের আইন তৈরি করার, নতুন এক্সপোর্টের পলিসি আনার জন্য আমাদের আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে চিৎকার করবে, আইন তৈরি করতে বাধ্য করবে ভারত সরকার। ভারত সরকারটা কি খাইন আমাকে অনেকে ভাবে, ভোট আসছে ভোটটা দিয়ে দিন। আরে ভাবতে হবে সরকারটা কি। সরকার হচ্ছে আপনি। আমরা 140 কোটি মানুষ, সবাই যদি সরকার চালাতে চাই হবে কি? হবে 140 কোটি মত হয়ে যাবে। সেই জন্য দেশের 100 কোটি মতো ভোটার মিলে, দেশের 100 কোটি মতো ভোটার মিলে কি করে? সরকার তৈরি করে। দেশে 100 কোটি ভোটার মিলে 543 জনকে আইন সভায় পাঠায়। যে আইন সভায় পাঠিয়ে যারা পলিসি তৈরি করবে, কি পলিসি? আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশের নাগরিক কিভাবে উপকৃত হবে, দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা বেশি আসবে। আপনি একজন ইটভাটা শ্রমিক, আপনার ন্যূনতম মজুরি কিভাবে বাড়বে। আপনি ভ্যান চালক, আপনি কম খাটবেন, বেশি টাকা কিভাবে পাবেন। আপনি আপনার কৃষক, ফসলের দাম যাতে সঠিকভাবে কিভাবে পাবে। সমস্ত সমস্যাগুলো সমাধান করে নাগরিককে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি, সারা ভারতবর্ষ থেকে 100 কোটি ভোটার মিলে, প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে, ওই 543 জন আইনসভায় গিয়ে আমাদের জন্য নতুন নতুন আইন তৈরি করবে, আমাদের উপকার করার জন্য। আর অপদার্থ ব্যর্থটাকে, ভদ্র মহিলাটাকে পাঠিয়েছিলাম, এ তা করেনি আমাদের জন্য। এ কি বলছে? বাঁশ দিয়ে ঢাপাং ঢাপাং না কি বলছে? এর কাজ তো এটা নয়। ওই ভদ্র মহিলা এ কাজ ছিল না। আমার বড় ভাইজান ধর্মীয় মাহফিল থেকে একটা কি বলেছিল, অনেকে জ্বালা করেছিল। আমি এখানে দাঁড়িয়ে বলছি, নুসরাত জাহান বিদায়ী এমপি একজন অপদার্থ, ব্যর্থ, দায়িত্বকাণ্ড জ্ঞান এমপি। পারলে আমার সমালোচনা করতে বলো, পারলে হাজী সাহেবদেরকে বলো, পারলে আপনার এমএলএ কে বলবেন। নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে নুসরাত জাহান একটা ব্যর্থ অপদার্থ এমপি ছিল। পারলে আমার কথাটাকে খণ্ডন করতে বলবেন। এমপির কাজ নয় সেলফি তোলার ভিডিও, টিকটক ভিডিও। এমপির কাজ এইখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা উত্থাপন করা। এমপির কাজ কি? লোকসভা আইনসভার মধ্যে যাবে, লোকসভার মধ্যে গিয়ে এখানকার কৃষকদের হয়ে কথা বলবে। এই পশ্চিম বাংলার, এই বসিরহাটের কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। বিলো 7,000 যারা কৃষক আছে মিলিয়ে দেখে নেবেন, 7,000-এর নিচে আপনারা ইনকাম করেন। ওর কি কাজ ছিল? উনার ভদ্র মহিলার কি কাজ ছিল? উনি পার্লামেন্টে যাবে, কৃষকদের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে, কৃষকদের জন্য এমন পলিসি তৈরি করবে যেই পলিসিতে কৃষকরা মাস গেলে কম করে 15,000 টাকা ইনকাম করে। কিন্তু সে করেনি। আমি আপনাদের কথা বলছি, আমি রাজ্য আইনসভার একজন সদস্য, আর ওর ভদ্র মহিলারাও না বললেও আমি কিন্তু চুপ থাকিনি। স্বরূপনগর বাজারের কৃষকদের জন্য, বসিরহাটের কৃষকদের জন্য, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভেবে আমি পশ্চিম বাংলার বিধানসভায় আওয়াজ তুলেছি যে কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 18,000 টাকা ইনকাম করে, হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে, মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। আমাদের কৃষকরা মাস গেলে কেন 7,000-এর নিচে ইনকাম করবে? আমাদের রাজ্যে পলিসি তৈরি করা হোক, এমন পলিসি তৈরি করতে হবে অন্তত আমাদের রাজ্যের কৃষকদের তার গড় আয় যাতে ডবল হয়, অর্থাৎ মাস গেলে যাতে করে আমাদের রাজ্যের কৃষকরা 15,000 ইনকাম করে, তার পলিসি আনতে হবে। তাই বন্ধুগণ, আমি শুধুমাত্র চাই না পশ্চিম বাংলার আইনসভার মধ্যে, পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে আমাদের এই দাবি সীমাবদ্ধ থাকুক। আমরা চাইছি আগামী 1 তারিখে আপনারা খামচিহ্নে ভোট দিয়ে ওই দাবিটাকে আমরা দেশের আইনসভার মধ্যে, দেশের পার্লামেন্টের মধ্যে পাঠাতে চাই। একদিকে নওশাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে বলবে, অপরদিকে আখতার রহমান বিশ্বাস দেশের আইনসভার মধ্যে বলবে,
আর মধ্যখানে কৃষকদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী রাস্তাঘাটে আবার আন্দোলন করবে। ভারত সরকার, রাজ্য সরকার কৃষকদের আয় বাড়াতে বাধ্য হবে, এমন পলিসি নিয়ে আসবে। তাই আপনাদের ভাগ্য আপনাদের হাতে। আগামী 5 বছর কেমন থাকবেন, ভালো থাকবেন কি সুখে থাকবেন? আপনার হসপিটাল কোথায়? ধান্য কুড়িয়ে তো, হ্যাঁ ধান্য কুড়িয়ে তো যান, চলে যাবেন গিয়ে। ভালো কি খারাপ আমি জিজ্ঞাসা করব, মিলিয়ে নেবেন, চলে যান। ইসিজি মেশিন যদি থাকে, টেকনিশিয়ান নাই। ইসিজি মেশিন থাকলে চালাবার লোক নাই, মিলিয়ে নেবেন। আমি বলছি মিলিয়ে নেবেন। এই মমতা ব্যানার্জিকে তো আমি 2011 সাল থেকে চিনেছি, কিন্তু রাজনৈতিক ভাবে চিনছি 2.5 বছর। এই 2.5 বছরে আমি অনেকটাই চিনে গিয়েছি। দেখে নেবেন, যদি টেকনিশিয়ান থাকে, হাত ভেঙে গেছে, হাতের ইসিজি করবে, ওই প্লেটটা নাই, যাতে রিপোর্ট যারা এটা প্লেট দেয় না, যেগুলো ডাক্তার নিয়ে দেখে, সেটা নাই দেখবেন। আর যদি প্লেট থাকে, তাহলে দেখবেন যে রিপোর্টটা প্রিন্ট করবে, সেই কাগজ নাই। যদি আমি ভুল বলি আপনাদের বলছি, আপনারা তো প্রায় আমার সাথে দেখা হয় না, তো ফুরফুরা শরীফে অনেকে মাঝে মধ্যে যান, বা এখানে আসলে বলবেন ভাইজান আপনি এত বড় মিথ্যে কথা বলে গেলেন। আপনারা কি করবেন আমি জানি না। যদি আমি এত কথা বললাম, একটা শব্দ যদি মিথ্যা বলি, আমাকে কিন্তু এরা ছাড়বে না। দালালকে দালাল বলেছি, সেজন্য রাগ হয়ে আমার নামে মামলা দিয়েছে। আমার নামে মামলা দিয়েছে, জানেন আপনারা? ও আমি ভয় পাই না, ও আমি ভয় পাই না। মমতা ব্যানার্জি জেল জরিমানা কেসটা আমি ভয় পাই না। আরে মানুষের জন্য লড়াই করতে এসেছি। জেলের মধ্যে বসে শহীদ গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে, তার জীবনে আমি জেলে বসে পড়েছি। আরে আপনাদের জন্য একবার কেন, 100 বার জেল যেতে রাজি আছি। মমতা ব্যানার্জি দিয়ে যাক। দালালকে দালাল বলছে, গুসা হয়েছে। ও দালালকে কি বলবো, তলপি বলবো? চটি চাটা বললে ভালো লাগতো না, বলতাম জিপটা আবার বার করুন দেখি, এটা বললে ভালো লাগতো। কিন্তু উনি যে কথা বলেছেন, যদি জনমানুষ আমি বলে দিই, বিপদ হয়ে যাবে। উনি যে কথা বলেছেন আমি জনমানুষে বলবো না। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি, আমার পক্ষে ওই শব্দ মানাবে না। উনি যে আমাদের লোককে যে রিপ্লাইটা দিয়েছে, আমি জনমানুষে বলবো না। এই লড়াই কিন্তু আইনি লড়াই, আমরা লড়ে নেবো, বুঝতে পেরেছেন? কারণ আমি চাই না অশান্তি হোক কোনো জায়গায়। ও যে কথা বলেছে, অশান্তি যে কোনো টাইমে দিয়ে যেতে পারে, এত ভয়ঙ্কর কথা বলেছে। ওই ডিপিও স্যার মনে করছে, তবে একটা কথা, নওশাদ সিদ্দিকী কিন্তু টপ টু বটম পর্যন্ত ভালো করেছেন। একবার জেল খাটিয়ে বুঝে নিয়েছে, ও বেটাকে জেল দিয়ে আটকানো যাবে না, ওর পাবলিসিটি বেড়ে যাচ্ছে। যার হয়ে উনি ব্যাটিং করছেন না, সে তলে তলে এসে নওশাদ সিদ্দিকীর কখন না ঘরের মধ্যে ঢুকে পড়ে, যে ভাই যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে, একটু বুঝে না। তখন বেটা কোথায় যাবে? আমে দুধে মিশে যাবে। তখন কি করবে? আটা গুড়ে বড়ে করবে। তবে আমি আমে দুধে মিশবো না, কারণ আমার ভাইকে যে খুন করেছে, আমার ভাইকে যে মিথ্যা কেস দিয়েছে, আমার ভাইয়ের উপরে যে লাঠি চার্জ করেছে, আমার বুকেতে ব্যথা দিয়েছে, আমার ভাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তলে তলে বসে শুভেন্দু অধিকারীর মতো বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জির টাকা চায়ের আমন্ত্রণে যাবো, ও নওশাদ সিদ্দিকী করবে না। বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা কি? আপনি বলুন না ভাই, আমার এখানে শুনছি থানার বড়বাবু নাকি দায়িত্ব নিয়ে পাস করছে। আমি এখান থেকে স্যালুট জানাই প্রত্যেকটা অফিসারকে, যেভাবে দায়িত্বশীলতা তারা পরিচয় দিচ্ছে। তাদেরকেও বেশি ভাই আমি ডিস্টার্ব করবো না। তারাও হ্যাঁ না না ঠিক আছে, ওই জন্য নয়। আরে তাদেরও ভাবতে হবে, তারাও তো আমাদের পরিবারের সন্তান ভাই। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে এখান থেকে বিদায় নেবো। কথাটা কি জানেন? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, আচ্ছা অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক ব্যানার্জি, এরা নিজেদের মধ্যে মারামারি করেছে? এই কেউ দেখেছেন? কেউ দেখেছেন? কেউ দেখেছেন? দেখেনি। আচ্ছা, আমি একটা শেষে কিন্তু একটা জিনিস করব। অনেক দূরে লোক আছে, একবার ফ্ল্যাশটা জ্বালানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দূরেরা ভাইয়েরা যারা আছেন, এখন না, এখন না, একদম শেষে, এখন না, এখন একবার দেখবো কত দূরে দূরে লোক আছে, ও দেখতে হবে। এখন না, একটু দাঁড়ান, বলে দিচ্ছি। এটা শুনুন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মারামারি করছে, অভিষেক ব্যানার্জি মারামারি করছে, সুজন চক্রবর্তী মারামারি করছে? এরা মারামারি করেনি। করছে কারা? যারা 300 টাকার রোজে কাজ করে, তাদেরকে মারামারি হানাহানিতে জড়িয়ে দিচ্ছে। তাই আমি আপনাদের বলবো, অনেক হয়েছে,
অনেকেই স্লোগান দিয়েছেন 1952 সাল থেকে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই স্লোগান দিয়ে, এই ধরনের স্লোগান দিয়ে আপনার আমার পূর্বপুরুষদেরকে ক্ষতি করেছে, ধ্বংস হয়ে গেছে। আপনার আমার দাদুরা ধ্বংস হয়েছে, আপনার আমার বাবারা ধ্বংস হয়েছে, এখন আপনাকে আমাকে ধ্বংস করতে চাইছে। এটা আর হতে দেওয়া যাবে? এটা আর হতে দেওয়া যাবে? হবে না। আজকের পর থেকে বাজার তৃণমূলের নেতারা শুনছেন, সিপিএম এর নেতারা শুনছেন, বিজেপির নেতারা শুনছেন, কংগ্রেসের নেতারা শুনছেন, আইএসএফ এর মানুষ তেমনি এখানে উপস্থিত আছে, তারাও শুনছে। প্রত্যেককে বলবো, যদি কোনো নেতারা বলে এই কর সেই করে দেখে নেবো, আপনারা কি উত্তর দেবেন? তৃণমূলের বন্ধুরা, বিজেপির বন্ধুরা, সিপিএম কংগ্রেসের বন্ধুরা, আপনারা এই উত্তর দেবেন। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। অনেক তো হয়েছে 1952 সাল থেকে, শুধু জনগণে জনগণে লড়াই করেছো, নেতারা তোমরা গ্যালারিতে বসে দেখেছো। আর মারা গেলে বছরে একটা দিন ফুল লাগিয়ে কি বলছো অমুক অমর রহে, বাকি বছরে 364টা দিন কিভাবে গিয়েছে কেউ দেখেছে? তখন নেতারা দেখতে আসেনি। তাই এবার যদি কোনো নেতা বলে এই কর সেই কর, আপনারা কি বলবেন? নেতায় নেতা এবার সাড়ে সাড়ে লড়াই হবে, আমরা একটু দেখবো। পারবেন তো? ওই জন্যই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকী মৌলবাদী, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী তৃণমূলের দালাল। এই কথাগুলো বলছি, ভুল করছি নাকি? অনেক হয়েছে। বলছে বন্ধু, ব্যানার লিখতে লিখতে রক্ত যদি শেষ হয়ে যায়, কালি যদি শেষ হয়ে যায়, আমার রক্ত দিয়ে ব্যানার লেখো। কে ব্যানার? কালি শেষ হলে কার রক্ত যাচ্ছে? যে 300 টাকা ইনকাম করে সকালে ভ্যানটা নিয়ে এই স্বরূপনগর বাজারে এসে দাঁড়ায়, কোনো মাল কারো বাড়িতে পৌঁছে দিবার হলে সে 300 টাকা 400 টাকা ইনকাম করে, তার রক্ত দিয়ে ব্যানার লেখা হচ্ছে। ওই বন্ধু বললি দোষ, অধীর বাবু কবতল রক্ত দিয়েছে ব্যানার লেখার জন্য নিজের কাছ থেকে। কবতল মোহাম্মদ সেলিম সাহেব রক্ত দিয়েছে, কবতল আপনার শুভেন্দু অধিকারী রক্ত দিয়েছে। এরা রক্ত দেবে না। রক্ত কার কাছ থেকে নেবে? এরা 300 টাকা যারা রোজে কাজ করে। তাই বলি বন্ধু, অনেক বার খাইয়ে 4 বার খাবেন না দাদা আমার। অনেক হয়েছে, অনেক মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে, শেষে সব কবরে শ্মশানে চলে গিয়েছে। তাই অনুরোধ করছি, আর লড়াই নয়। ভোট আসবে, ভোট যাবে, চলে যাবে। নেতারা জিতে দিল্লি চলে যাবে, কেউ ফ্লাইট ধরে দিল্লি যাবে, কেউ এসি ট্রেন ধরে দিল্লি যাবে। 5 বছর শেষে মোটা অঙ্কের একটা পেনশন পাবে, আর মাস গেলে 2 লাখ 2.5 লাখ টাকা কি পাবে? মাইনে পাবে। আমার মাইনে 1,20,000 টাকা। শুনে রাখা ভালো আপনাদের, আপনাদের বিধায়কে মাস গেলে 1,20,000 পাই, আমিও পাই। তো কি করবে এরা? এই টাকা পাবে। এমপিদের প্রায় 2.5 লাখ টাকা না কত টাকা এখন জান। তাহলে এত টাকা পাচ্ছে, আর তার হয়ে যারা মারামারি লড়াইয়ে জড়িয়ে পড়ছেন, তারা কি হচ্ছে? কবরে আর শ্মশানে চলে যাচ্ছে। তাই অনুরোধ, মারামারি হানাহানিতে জড়াবেন না। অনেক হয়েছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা করলো 300 টাকা রোজের মানুষ, আর বাঁচলো নওশাদ সিদ্দিকীর মতন নেতারা। আর লড়াই তো আমরা করলাম, বুথে তৃণমূলের সাথে লড়াই করলাম, বুথে বিজেপির সাথে করলাম, বুথে আইএসএফ এর সাথে করলাম, বুথে কংগ্রেসের সাথে করলাম, বুথে সিপিএম এর সাথে লড়াই করলাম। আর বাবু মোহাম্মদ সেলিম সাহেব, আর বাবু সুজন চক্রবর্তী, সরি মোহাম্মদ সেলিম নয়, সুজন চক্রবর্তী আর পার্থ বাবু এসি রুমে বসে গল্প করছে। আর এখানে সিপিএম এর লোকের ঠ্যাং ভাঙার জন্য তৃণমূল রেডি, তৃণমূলের ঠ্যাং ভাঙার জন্য সিপিএম রেডি। লড়াই করলাম যাদের জন্য, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এসি রুমে বসে কেক কাটছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা কোথায় হচ্ছে? স্বরূপনগর বাজারে। কোথায় হচ্ছে? ভূতের লোকেরা মারামারিতে জড়িয়ে পড়ছে। এই মারামারি আর করবেন? আমি বলি, অনুরোধ করছি, আর জড়াবেন না। অনেক মারামারি হয়েছে, অনেক কাটাকাটি হয়েছে, অনেক খুনোখুনি হয়েছে, আর নয়। দিনের শেষে প্রতিবেশী শুভেন্দু অধিকারীকে যদি মমতা ব্যানার্জি এসি রুমে বসে ডেকে চা খাওয়াতে পারে, সুজন চক্রবর্তী পার্থবাবু যদি এসি রুমে বসে গল্প করতে পারে, তারা কুণাল ঘোষ দিলীপ ঘোষ এসি রুমে বসে যদি কেক কাটতে পারে, স্বরূপনগর বাজারে কে আইএসএফ করছে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে দেখার দরকার নেই। আমি আইএসএফ এর বন্ধুদের বলবো, আপনারা এগিয়ে যান। সামনে কোন পার্টি করে দেখার দরকার নেই। প্রত্যেকটা লিডারদের সাথে তাকে ডেকে নিয়ে নন এসিতে অন্তত চা খাবেন আপনারা। কেন মারামারি করবেন? কার ক্ষতিটা হবে? বকটুই দেখুন, মারা গেল ভাদু শেখ, ভূতের লোক। 11 জনকে কুপিয়ে আগুন লাগিয়ে মারলো, ভূতের লোক। পুলিশ অ্যারেস্ট করলো, ভূতের লোককে। সিবিআই এর হেফাজতে মারা গেল, ভূতের লোক। সব ভূতের লোক ধ্বংস হয়ে গেল। আর যাদের কথাই, দাদা দিদির কথাই শুনলে, সে দাদা দিদিকে আর খুঁজে পাওয়া গেল না। তাই আপনাদের অনুরোধ করবো,
ভোট আসবে যাবে, আপনারা মারামারি হানাহানিতে জড়াবেন না। এই বাজারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন যারা ভাবছেন, বা অনেকে তৃণমূলের চাল চুরি, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের রেশন চুরি, তৃণমূলের বাচ্চাদের মিড ডে মিল চুরি, বাচ্চাদের আপনার চাকরি চুরি, এর বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে ভাবছেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জব্দ করব। তাদের বলছি আপনারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখছেন, দিনের সেটা এসে সেটা বিজেমূল। শুভেন্দু অধিকারী কখন তৃণমূলকে জব্দ করতে করতে গিয়ে ঠান্ডা করে চাটা খেয়ে ফেলবে আপনারাই ধরতে পারবেন না, তাই এদেরকে ভরসা করবেন না। যদি আপনারা চান এই তৃণমূলের অন্যায়ের অবসান হওয়া দরকার, তৃণমূলের কাটমানির সরকারকে অবসান হওয়া দরকার, তাহলে আপনাদের বলবো 1 তারিখে সকাল সকাল যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন, পার্লামেন্টে পাঠান, সমস্ত অন্যায়কে আমরা বন্ধ করব, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আর যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, 2019 সালে রাজ্যে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসে 800টা গিফট দিয়েছে, তখন রাজ্যেতে ডেকে নিয়ে আসলো। 2021 সালে একইভাবে বাইনারি পলিটিক্স করেছিল, বিজেপি এসে যাবে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। দেখুন 77টা এমএলএ গিফট করে আপনাদের পাড়ার মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। 2024 যদি এখন আপনারা মনে করেন বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিয়ে, তাহলে বলবো কিন্তু কালকে আপনার বেডরুমের মধ্যে বিজেপিকে তৃণমূলই ঢুকিয়ে দেবে। এখনো ভাবার সময় এসেছে, তাই কি করতে হবে? এদেরকে আটকাতে হবে। আপনারা ভয় পাবেন না, বিজেপির ইন্টারনাল একটু যদি খবর থাকে, যদি সূত্র আমি পেলাম, খোঁজ নিয়ে দেখবেন, ঝান্ডা বাঁধার লোক নেই, রাতের অন্ধকারে কিছু তৃণমূলী বন্ধুরাই রাতে ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, সেটা আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য। বুঝতে পারছেন? তাই বলছি ভোট আসবে যাবে, এদের ফাঁদে ওদের ফাঁদে পা দেওয়ার দরকার নেই, ভোটটাকে নষ্ট করবেন না। আমি সিপিএম কেও বলবো, সবাইকে বলবো ভোট নষ্ট করবেন না, সবাই এসএফকে দেবেন। শেষ কথা বলবো, এখান থেকে বিদায় নেব। আমাদেরকে অনেক কথা বলছো তো, আমরা নাকি জোট করিনি, হ্যান জোট তো সর্বপ্রথম কংগ্রেস করেনি, জোটে আসতে চাইনি, তারপরে আমাদেরকে এমন সংখ্যা সিট দিচ্ছিল, এমন সংখ্যা সিট দিচ্ছিল যেটা জোট করতে পারবো না। আমাদেরও তো আত্মসম্মান আছে, 2 হাতে 2টো ললিপপ ধরিয়ে দেবে, চুষবো নাকি আমরা? হয় ওদিন গুজার গিয়া, অনেক হয়েছে, বার খাইয়ে দাদুকে গাছে তুলেছে, দাদুর ধ্বংস হয়েছে, বাবাকে তুলেছো, বাবা ধ্বংস হয়ে গেছে, আমাকে তুলছো, আমি বার খাবো না ভাই। আমি গাছে উঠে আমি আমার জন্য পাখি পেড়ে নিয়ে চলে আসবো। আপনি যদি গাছে উঠতে না পারেন বলুন, মই লাগিয়ে দেবো, আর উঠবেন নিচে, আমরা ক্যাচ ধরার জন্য দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি পাখি পেড়ে আপনাকে আর দেবো না, আমার পাখি আমি নেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক আর কি হচ্ছে, নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যাই বলছে বলুক, উনি ভাবি না। আমি আপনাদের বলি, কংগ্রেস আর সিপিএম সত্যিকারের কি জোট করেছে এরা? মনে হয় জোট হয়েছে, আমি বলছি জোটের নামে এটা ঘোট হয়েছে। কারণ যদি জোট হয়ে থাকে, বসিরহাট লোকসভাতে কোন দলের প্রার্থী হয়েছে? সিপিএম। যিনি প্রার্থী দিয়েছেন তার প্রার্থী সপক্ষে জোটের পক্ষ থেকে একটা সমাবেশ করা হোক, সেই সমাবেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে এসে দেখাক, সিপিএম কংগ্রেস দেখাক যারা সত্যিকারের অর্থে জোট করেছে। যদি এরা নিয়ে এসে একটা জনসমাবেশ করতে পারে, তাহলে 1 তারিখের আগে যদি করতে পারে, তাহলে আমরা আক্তার রহমানের হয়ে আমি আর প্রচারে আসবো না এখানে। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আমি তো ফুল কনফিডেন্স আছি, এটা জোট নয়, এই বকলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এরা নাটক করেছে, আইএসএফকে এরা দূরে সরিয়ে দিয়েছে। জানে পশ্চিম বাংলাতে আইএসএফ সিপিএম কংগ্রেস জোট হলে পশ্চিম বাংলার 42টা সিটেতেই বিজেপি তৃণমূল কোণঠাসা হয়ে যেত, বিজেপি তৃণমূল বাংলা হতো। আর সিপিএম কংগ্রেস চাই না বিজেপি তৃণমূল বাংলা মুক্ত বাংলা, কারণ যদি বিজেপি তৃণমূল মুক্ত বাংলা হয়ে যায়, আইএসএফ এর তো 4-5টা এমপি পার্লামেন্টে চলে যাবে, একটা এমএলএ সংযুক্ত মোর্চার আইএসএফ এর যদি এত লড়াই দিতে পারে, 4-5টা যদি চলে যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে এলে আগামী দিনে পশ্চিম বাংলায় আর কোনো দল থাকবে না, শাসন কার্য আইএসএফ এর হাতে চলে যেতে পারে। এই জন্য এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করেছে। সত্যিকারের যদি কমরেড বন্ধুরা আমার আওয়াজ শুনে থাকেন, আমাদের উপরে রাগ হলে রাগ মিটিয়ে নেবেন, দুটো যদি খারাপ কটু ভাষা বলে মনে হয় তাও করুন। ফেসবুকে তো অজস্র কটু ভাষা আমাদের সম্পর্কে বলছেন, আরো বেশি করে বলুন, আমার কোনো রাগ নাই। শুধু আমার একটাই আপনাদের কাছে আহ্বান, একবার রাহুল গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুন, সাইরা শাহ হালিমের হয়ে কলকাতাতে প্রচার করতে বলুন। সেই প্রচারের কেন্দ্রে দাঁড়িয়ে ওই মঞ্চ থেকে রাহুল গান্ধীর মুখ থেকে একটু শুনতে চাই, আগামী দিনে রাহুল গান্ধীদের সরকার আসলে পশ্চিম বাংলায় যে চাকরি চুরি করেছে এই পিসি ভাইপোর সরকারকে জেলে রাখবো, এতটুকু কথা শুনতে চাই। এটা দেবে। তাহলে কিসের জোট করেছেন বামপন্থী বন্ধুরা?
জোটের নামে ভোট করে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে আমি স্যালুট জানাই, আমি বামপন্থাকে সম্মান করি। তাদেরকে বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে আসুন, আইএসএফ কে ভোট দিয়ে আইএসএফ কে পার্লামেন্টে পাঠান, তাহলে এই স্বরূপনগর বাজার, এই বসিরহাটে আগামী দিনে বামপন্থার চর্চা যাতে ঠিকভাবে হতে পারে তার সুষ্ঠু পরিবেশ আইএসএফ করে দেবে। এই কথা বলি বলি আমার উপরে রাগটা কি জানেন? হিন্দু সমাজের পূর্বপুরুষরা দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করে গিয়েছে তাকে কি সম্পত্তি বলে? দেবত্ব সম্পত্তি। সেটা বিক্রি করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে আপনাদের এলাকার বিধায়ক কে? বিধায়ক রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি তো ভুল বলি। রফিকুল ইসলাম সাহেবদের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে, আমার হিন্দু সমাজে দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করেছে হস্তান্তরযোগ্য নয়, সেই সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক অকাপ সম্পত্তি যেগুলো হস্তান্তরযোগ্য নয় ওর মতো। তাই আপনাদের বলবো আমাদেরকে কেন সাম্প্রদায়িক বিজেপির দালাল বলে জানেন? আমরা বলছি ওই সম্পত্তি উদ্ধার করতে হবে। এখন যদি না উদ্ধার করে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ যদি আমাদের হাতে শাসন কার্য তুলে দেয়, দায়িত্ব নিয়ে বলছি দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তিগুলো ছিল যেগুলো বেহাত হয়েছে সেইগুলোকে উদ্ধার করে আবার দেবদেবী মন্দিরের নামে আমরা ফিরিয়ে দেব। ওই জন্যই নওশাদ সিদ্দিকীর মাথায় তুমি মুখে দাঁড়ি, ওরে মুসলমানদের দোয়াল, ওর কাছে যাস না। আমি এলেই তো ওর ভোট নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আমাদেরকে বাংলা দায়িত্ব দিলে ওয়াকাফ প্রপার্টি যেগুলো বিহাত হয়েছে সেগুলো উদ্ধার করে মাদ্রাসা মসজিদে ফিরিয়ে দেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি একটা কথা বলে শেষ করব, যদি আমি প্রকাশ্যে বলছি, অনেকে বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমি প্রকাশ্যে স্বরূপনগর বাজারে বলছি আমার যে বন্ধু বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে নিতে পারবে আমি ওপেন স্টেজ করে তার কাছ থেকে টাকা নেবো। আমি গোপনে টাকা নেবো না, ওপেন টাকা নেবো। লুকিয়ে কেন নেবো ভাই? তবে আমার যে ভালোবাসার বন্ধু, দল চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাই, যা হচ্ছে কবরের খবর মোরদাই জানে কি হচ্ছে আমাদের দল চালাতে গিয়ে। তো কথা হচ্ছে যে বন্ধু আমাদের টাকার ব্যবস্থা করে দেবে, 100 টাকার ব্যবস্থা করে দিলে 90 টাকা সেই বন্ধুকে ফেরত দিয়ে দেবো, মাত্র 10 টাকা রাখবো দল চালানোর জন্য। সেই বন্ধুরই তো লাভ হবে নাকি? আজকের পর থেকে যারা কেউ যদি বলে বিজেপির টাকা হ্যান ত্যান তৃণমূলের টাকা নিয়েছে, আপনারা সরাসরি বলবেন ভাইজান প্রকাশ্যে টাকা নেবে, যা তুই ব্যবস্থা করে দে। পারবেন বলতে? যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে, যারা ওই কোভ্যাক্সিন নাকি এখন দুর্নীতি হয়েছে বলছে, যারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেয়, বকালেমে কর্পোরেটদের সুবিধা করে দেয়, তাদের বিদেশে টাকা ব্যাংকের টাকা লুট করে বিদেশে যেতে সহযোগিতা করে দেয়, তারা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। শেষ করছি ভাই, একবার ফ্ল্যাশটা সবার জ্বালান, স্লোগান দিয়ে শেষ করে দেবো। ফ্ল্যাশটা অন করুন তো ভাই, মোবাইলের কে কোথায় আছে এটা দেখতে পাবো। ওই মাথায় একজন যে যেখানে আছে ওই টপে একজন আছে, সাবধানে থাকবেন। ইনকিলাব 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 আইএসএফ আইএসএফ আইএসএফ। আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন, জনগণকে বলে দিন, সরকার বলে দিন, স্বরূপনগর বাজারবাসী জিন্দাবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আমার অনুরোধ, এক্ষুনি রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। প্রশাসন মন্ত্রীরা যেভাবে বলছে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা বলতে বলছি, ভালো লাগলে